হিসেব মতন দেখতে গেলে মনে হলো এইটা যে ভাইরাল হচ্ছে তাতে লাভ কিন্তু আমারই হচ্ছে, আমি সিম্প্যাথি করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি এটা চাই না, একেবারেই চাই না। কারণ এর আগে এর থেকে অনেক বেশি বসে থেকেছি। আর ইন্ডাস্ট্রিতে চলার জ্ঞান যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ অবধি আমি দেখে যাচ্ছি টেলিভিশনে কিন্তু পরিত্রাতা মানুষ কিন্তু খেয়ে বাঁচে টেলিভিশনেই। সে জুনিয়র টেকনিশিয়ান হোক, সিনিয়র টেকনিশিয়ান হোক, ডিরেক্টর হোক, আর্টিস্ট হোক, প্রডিউসার্স হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু না, কেউ কারোর শত্রু না, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, তারপরে বন্ধুত্ব হয় সেটা তুই জানিস, কেউ জানি, কিন্তু কেউ সত্যি কেউ কারোর শত্রু নয়। অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা খুব দরকার সেটা অভিনয় জানা অবশ্যই, কিন্তু তার চেয়েও যেটা বেশি দরকার সেটা হলো অপেক্ষা করতে জানা, মানে কিভাবে অপেক্ষা করতে হয় এবং সেই সময় নিজের মনকে কিভাবে শান্ত রাখতে হয়। আজ কাজ আছে কাল নেই, এইটা নিয়েই কিন্তু এই ইন্ডাস্ট্রি, সেটা অনেকে হয়তো ভেবে আসেন না, কিন্তু যারা ভেবে এসেছেন, ভাবেন এখনো, তারাই আসলে টিকে থাকেন হাসি মুখে। এবং আমার সঙ্গে যিনি আছেন এই মুহূর্তে তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কারণ অর্থাভাবে নাকি তিনি ভুগছেন, মানে প্রচুর অর্থ কষ্ট এবং কাজ নেই হাতে, তাই অত্যন্ত দুশ্চিন্তায়। তবে এই খবরটা একেবারেই ঠিক নয়, যা তিনি বলেছেন সেটা অন্য রকম ভাবে সামনে আনা হয়েছে এবং হাসি মুখে আপাতত অনিন্দ্যদা রয়েছে, সুখবরও দেবেন সবকিছুই। অনিন্দ্যদা কি বলো, কেমন আছো? হাসি মুখে। আমি ভালো আছি, খুবই ভালো আছি। প্রথমে একটা বলি যে আমারই এক বন্ধুর একটি উদ্যোগ আছে, সেখানে আমি গেছিলাম। তো গিয়ে যা হয়, আমি একটু খাদ্যরসিক মানুষ, তো খেতে খেতে কথাবার্তা হচ্ছিল, তো সেখানে হ্যাঁ ন্যাচারালি আমি বলেছি যে আমি বসে আছি, অনেকদিনই কাজ নেই, কিন্তু সেটা একটা পরিপ্রেক্ষিতে ছিল যে শুধু আমি কেন, ইন্ডাস্ট্রিতে অনেকেই বসে আছে নানা কারণে, কি কারণ সেটা জানা যায় না। তো সেই কথা চলতিতে মনে হয়েছে যে আমার সেই বন্ধুটি অত্যন্ত সাহস দেখিয়ে সে একটি সাপোর্ট সিস্টেমকে চালু করতে পেরেছে। তো সেটার পরিপ্রেক্ষিতে আমাদের, হ্যাঁ সত্যি কথা বলতে আমাদেরও তো মনে হয় যখন আমরা বসে থাকি, হ্যাঁ আজ থেকে যখন 15-16 বছর আগে বসে থাকতাম তখন একরকম মেন্টালিটি, এখন বয়স বাড়ছে, নানা রকম চিন্তা ভাবনা আসে মাথায়, তখন মনে হয় যে আমরা একটা কিছু করি। তো সেটা খুবই সত্যি, মানে প্রত্যেকের ক্ষেত্রেই সত্যি, কিন্তু তার মানে এটা নয় যে হ্যাঁ যে খুব অর্থ কষ্টে আছি। হ্যাঁ, কাজ ছিল না, জানিয়ে দিই যে একটি কাজের কথা হয়েছে, কি কখন কেন সেটা এই মুহূর্তে আমি রিভিল করছি না, কারণ যতক্ষণ না শুরু হচ্ছে, কিন্তু ডেফিনেটলি কাজ এসেছে। কেন আমাদের তো অপেক্ষা করতেই হয়, যে কোনো কারণেই হোক কাজ চলে যাওয়ার। এখন একটা বড় কারণ হচ্ছে যে খুব আনফর্চুনেট যে আমরা যারা মেগা করি, মেগাগুলো চলতে চলতে হঠাৎ দুম করে বন্ধ হয়ে যায় যে কোনো কারণে। তবু আমি শেষ যে কাজটা করছিলাম কালার্স বাংলার রামকৃষ্ণা সুরিন্দর ফিল্মসের, সেটি কিন্তু দীর্ঘদিন চলেছিল, 1.5 বছর চলেছিল, বন্ধ হওয়ার কথা ছিল না, আনফর্চুনেটলি বন্ধ হয়েছে। তার সঙ্গে করছিলাম বধুয়া, যেটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে কয়েকদিনে। তো সেই জন্য হঠাৎ করে এরকম বসে থাকা, এবার বসে থাকলে তো নানা কিছুই আসে মাথায়, তো সারাক্ষণই সেরকম মনে হয় সেই জায়গা থেকে একটা কথা বলা, যদিও সেটার একটা রেফারেন্স হিসেবে ইউজ করা কথাটাকে, মানে আমি করব সেটা না, আমার মতন অনেকে যারা আছেন প্রত্যেককে একটা অল্টারনেট প্রফেশন বা ইনকামের রাস্তা। কেন সত্যি আমাদের প্রফেশন দিনকে দিন যেরকম জায়গায় ইনসিকিউর হয়ে যাচ্ছে, যেরকম তুই অনেক ভালো জানিস পরিসংখ্যান, আমি অতটা তো জানি না, কিন্তু আগে যতগুলো কাজ হতো, মানে এক্সাক্ট নাম্বার বলতে যতগুলো সিরিয়াল হতো তার থেকে তো এখন কমেছে, এবং তার যে সময়সীমা ছিল, হ্যাঁ সময়সীমা ছিল, সেগুলো যেরকম কমেছে, নাম্বার অফ সিরিয়ালসও কমেছে এখন, যেই কারণে হ্যাঁ কমেছে। ইন্ডাস্ট্রি একটা এরকম সময় দিয়ে যাচ্ছে, এটাও ঘুরে যাবে, কিন্তু যখন আমরা বসে থাকি তখন তো সবারই একটা কনসার্ন আসে। কিন্তু তার মানে এইটা নয় যে সব সময় আমরা যে কথাটা বলছি তার সাথে একটা কিছু অ্যাড করে দেওয়া। কেন আমি অর্থ কষ্টে আছি এটা কখনোই বলিনি, মানে আমার, হ্যাঁ দেখুন অর্থ কষ্টে আমি কেন, পৃথিবীর তাবর তাবর বিজনেসম্যান বিল গেটসও রয়েছেন অর্থ কষ্টে, সে তার মতন করে, আমি আমার মতন করে, ওর মতন করে, কিন্তু সেটাকে সিম্প্যাথি গ্রাউন্ডে ইউজ করাটা আমার মনে হয় যেটা খুবই, মানে খুব খারাপ লাগে এটা। কেন আমি কখনোই কারোর জন্যই এটা চাই না, কেন প্রত্যেকে কাজটা করে যাচ্ছে, কেন স্ট্রাগলটা করছে, কেন যাতে সিম্প্যাথি কাউকে কুড়োতে না হয়, একদম তার লড়ে যাওয়ার ক্ষমতাটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা বাহবা দিতে পারি বা গাইডেন্স দিতে পারি, গাইডেন্স নিতে পারি, কি করলে
এর থেকে বেরোতে পারবো, কিন্তু সিম্প্যাথি চাওয়ার জন্য আমার মনে হয় না কেউ এই গ্রাউন্ডটা তৈরি করে। মানে সিম্প্যাথি গ্রাউন্ড তৈরি করাটা কোথাও একটু যেন সামান্য একটু লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় প্রত্যেকের ক্ষেত্রেই। আর এটা একদমই মানে আমি যে বক্তব্যটা বলেছিলাম ওটা খুব ভালো করে শুনলে বোঝা যাবে যে কোথাও কিন্তু আমি অর্থকষ্টে আছি সেটা বলিনি। হ্যাঁ, বসে আছি, ভাবছি হয়তো এরমও করতে হতে পারে, কিন্তু সেটার মানে এই নয় যে আমি এটা করবই। আমরা সকলেই তো কম বেশি ভাবি যে আর একটা পথ কি খুলে রাখা যায়, যেটা আমার সবসময় একদমই সবসময় মানে এখানে দাঁড়িয়ে আমি বলবো যে একটা সেকেন্ডারি পথ সবারও, মানে তোর ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও যে কোনো মানে যে কোনো প্রফেশনে একটা সেকেন্ড পথ খুলে রাখা উচিত। কেন কখন কোনটা কি হবে আমরা পোস্ট কোভিড তো আরো বুঝতে পারছি না, পোস্ট কোভিড তো আরো বুঝতে পারছি না যে পৃথিবী কোন জায়গায় যাবে, কি থাকবে কি থাকবে না, কোন ইন্ডাস্ট্রি ওয়ার্ক করবে কোন ইন্ডাস্ট্রি ওয়ার্ক করবে না। কিন্তু লোকের খরচ তো আর কমবে না, দিনকে দিন জিনিসের দাম বাড়ছে। সেই জায়গা থেকেই আর কি কথাটা কনসার্ন হিসেবে বলা আর কি। মানে যেটা মানে যেভাবে সামনে এসেছে সেটা সত্যি অনেককে চিন্তায় ফেলেছে, তোমার পরিবারের অনেকে, মানে এটা তো সত্যি এটা খারাপ। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বন্ধু বান্ধবরা প্রত্যেকে বলছে এই খবরটা কি। আমি ইনফ্যাক্ট নিজেই জানতাম না, কেন আমার ফেসবুক এতে ফিডে আসেনি, কিন্তু আশেপাশে পরিচিতরা যখন মার্ক আউট করছে। আরেকটা জিনিস রেকটিফাই করে দিই, 7 নয় আমি 6 মাস বসে আছি, ওটা মুখ ফসকা তো বেরিয়ে গেছে, মানে ক্যালকুলেট হয় না কথা বলতে বলতে ক্যাজুয়ালি একটা এতে। তো তখন আমি রিয়েলাইজ করলাম আচ্ছা তো এগোচ্ছে। তখন আমি দেখতে দেখতে মনে দেখুন হিসেব মতন দেখতে গেলে অনুভব হলো এইটা যে ভাইরাল হচ্ছে তাতে লাভ কিন্তু আমারই হচ্ছে, আমি সিম্প্যাথি করেছি। কিন্তু বিশ্বাস করুন আমি এটা চাই না, একেবারেই চাই না, কারণ এর আগে এর থেকে অনেক বেশি বসে থেকেছি। আর হ্যাঁ, কোভিডের পরে ওই আমিও পাড়ার কয়েক বন্ধু মিলে আমরাও একটি বিজনেসে স্টার্ট আপ করেছিলাম ফুড চেইন সংক্রান্তই, কিন্তু সেখানে আমরা ডাহা ফেল করি। ওই আরেকটা অল্টারনেট প্রফেশন ভাবার জন্য, কিন্তু সেখানে ডাহা ফেল করি আমরা। তো একটা জিনিস বুঝেছি এই কাজটুকুই পারি, এটুকুই করতে হবে। এবার যখন বয়স বাড়ার সাথে সাথে যখন মাঝে বেকার হয়ে বসে থাকি তখন চিন্তাটা বাড়ে। এখন 50 বলে চিন্তা একটু বাড়ছে, যখন 40 ছিল এতটা চিন্তা ছিল না। সবকিছু মিলিয়ে হয়তো এরপরে গিয়ে আবার এই কাজটা শুরু হয়ে গেলে এই কাজটার পরেও যখন আবার বসতে হবে তখন আবার নতুন কিছু মনে হবে। কিন্তু এটার মানে কখনোই এটা না যে আমরা সিম্প্যাথি ড্র করার চেষ্টা করছি, একেবারেই না, মানে এটাই খারাপ লাগার জায়গা। একদম এটা ক্ল্যারিফাই করা খুব দরকার ছিল, অনেকেই ভুল ভাবছিলেন এবং ভাবনাটাই স্বাভাবিক, মানে যারা যারা দেখছেন সেটা উপর থেকে। আমিও কারোর এটা দেখলে আমি তাই ভাবতাম, কিন্তু থ্যাঙ্কস এই যে তুই ফোন করে আমাকে বন্ধু এটা কি হলো বিষয়টা তুই জানলি। এরকমই যারা আমার চেনেন পার্সোনালি, যারা চেনেন না তারাও খোঁজ নিচ্ছে এটা কি, কারণ এটা একটা আনএক্সপেক্টেড ওয়ে হয়েছে। আমি নিজেও আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ পেয়েছি। এনিওয়ে যেটার জন্যে মানে যেটাই হয়ে আছে তার জন্য আমি থ্যাঙ্কফুল যে যেটাই হয়েছে সেটা আমার ভালোর জন্যই হয়তো এটা হয়েছে। কিন্তু যাই হোক, থ্যাংক ইউ ফর দ্যাট অলসো। কিন্তু বিষয়টা ওরকম নয়, এরকম ভাবে অনিন্দ্যদাও চাননি, আসলে বলেন উনি সবচেয়ে বড় কথা। কিন্তু যেটা নিয়ে আমি প্রথমেই শুরু করলাম অপেক্ষা নিয়ে, এই অপেক্ষা করাটা একটু আগে কথা হচ্ছিল যে অপেক্ষা করাটাও শিখতে হয় বোধহয়, দিন দিন আরো শিখতে হচ্ছে, এটা বোধহয় অনিন্দ্যদাও শিখেছো। হ্যাঁ, অফকোর্স এটা আমি শিখেছি বলাটা ভুল, আমাকে জগৎ শিখতে বাধ্য করেছে, জগৎ শিখতে বাধ্য করেছে। তোমায় যদি এখানেই থাকতে হয়, যদি এভাবেই কাজ করে যেতে হয়, সবাই তো আর হয় না। এটা আমার এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বা প্লাস আমার মতন যারা আছে যাদের এরকম কেরিয়ারগ্রাফ এইরকম ভাবে চলে, তারা জানে যে তাদের কাজ থাকবে থাকবে না, আসবে না। এইটা মেনে নিতে হবে, এটা একটা প্রসেস। যদিও এটা খুব ইরিটেটিং একটা প্রসেস, প্রথমে ইরিটেশন হয়, তারপর একটা হয়, লাস্টে একটা ভীতি আসে, এই রে আর কি জীবনে কাজ আসবে না। এবার সেই অন্ধকার রাতের পর ঠিক আবার দিন আসে, যখন ভাবতে ভাবতে একটা যে তখন ঈশ্বরের কৃপায় বা যে কোনো কারণেই হোক ঠিক একটা আছে, দাদা তুমি ফাঁকা আছো। হ্যাঁ, মাঝখানে আমাদেরও জানাতে হয়। এবার আমার পিয়ার লেভেল খুব খারাপ বলে আমি এটা করতে পারি না, যাদেরকে খুব ক্লোজ চিনি তাদেরকে একটা করে পিং করে বলে রাখি আমি আছে। তারা নিজেদের মতন করে অসম্ভব চেষ্টা করে, তাদের হাতে কিছু থাকলে। আর বাকিটা তো সময় আর ওপর ছাড়তে হবে, কাকে কি দেবে না দেবে সে ঠিক করে রেখেছে, আমি ঠিক করার কেউ নই। একদম। কিন্তু এই সময়টা আমার মনে হয়
যেটা আমি বৌদিকেও দেখছিলাম, কথা হলো যে এই সাপোর্টটা খুব দরকার, তাই জন্য বোধহয় ভালো থাকা, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে কাছের মানুষদের সাপোর্টটা যে না হবে। একদম, মানে বাড়িটা তো যে কোনো মানুষের বেসিকটা তো হচ্ছে বাড়ি। বাড়ি যদি ঠান্ডা থাকে তাহলে বাড়ির বাইরের দরজার পুরো গরমটাই শুষে নেওয়া যায়। সত্যি তো সেক্ষেত্রে আই এম ভেরি লাকি এনাফ যে আমার পার্টনার ইন ক্রাইম যিনি রয়েছেন তিনি অসম্ভব আন্ডারস্ট্যান্ডিং। আমি ইরিটেটেড হয়ে যাই, আমি বাচ্চাদের মতন করি, আমি নানা কিছু বলি, সে ঠিক আছে, সে তখন আমায় পাত্তা দেয় না। তারপর যখন আবার সব ঠিকঠাক হয়, থিংস ফল ইন রাইট প্লেস, তখন বলেছিলাম। তো এটাই হয়ে আসছে, মানে আমার সিস্টেমটা এরকম, ওর সিস্টেমটা এরকম। আগামী দিনে আবার যখন কাজ থাকবে না, আবার আমি সেম ইরিটেটেড হব, আবার হয়তো কোথাও গিয়ে এরকম একটা বলবো। তবে এবার একটু সাবধান থাকবো আর কি। হ্যাঁ, কিন্তু আমাকে একটা কথা, তুমি একটু আগে এই যে বলছিলে, মানে এই যে ধরো অপেক্ষা করছো, কাজ আসছে, কিন্তু আমি দেখলাম আগেও যতবার ইন্টারভিউ নিয়েছি, অনেকদের সঙ্গে কথা হচ্ছে, কোনো কমপ্লেন নেই আমাদের এখন জীবন নিয়ে, আশেপাশের মানুষদের নিয়ে, সবকিছু নিয়ে এত অভিযোগ। তোমার থেকে আমি কখনো কোনো অভিযোগ শুনিনি, মানে এই জোনটায় গেলে তুমি। প্রথম কথা হচ্ছে, ধর অভিযোগ কাকে নিয়ে করব, কার কাছে করবো, আর কেন করব? সেই আমি অভিনেতা হতে এসে আমি মার্লন ব্র্যান্ডো হতে পারিনি, শাহরুখ খান হতে পারিনি, অমিতাভ বচ্চন হতে পারিনি, তার দোষটা কার? নিজেকেই দাও, মানে আমার সুযোগ পাইনি আমার। আরে আমার যদি হওয়ার থাকতো আমি তো সুযোগ পেতাম। টেলিভিশন তো ভরিয়ে দিয়েছে আমাকে। একদম সত্যি। এই যে সিনেমা আজ অব্দি, হ্যাঁ ওই ছুটকা ছাটকা এক সিন হাফ সিন সিনেমা আমাকে কেউ আজ অব্দি ডাকেনি। একটা সময় মনে হতো, তারপর মনে হচ্ছে সত্যি হয়তো আমি সিনেমার জন্য নই, সিনেমার মানে আমার ডেস্টিনিতে সিনেমা নেই। আর ভেবে কি হবে, আর ভেবে কি হবে? আমি যদি এখন ভাবি আমার নেই সিনেমা, আমি ভেতর থেকে ইরিটেট হয়ে যাবে। তার থেকে আমার এখন অন্যদিকে অ্যাটেনশন চলে গেছে, অন্যদিকে অ্যাটেনশন চলে গেছে আমার। হ্যাঁ, যখন কাজ থাকে না, তখন হাতে অঢেল সময় থাকে, তখন যদি একটু জঙ্গলে যাবে, কিন্তু তখন তো টাকা নেই, তখন তো রিস্ক নেওয়া যাবে না যে কতদিন বেকার থাকবো যাই না। সেটা আমি একটু জঙ্গলে ঘুরে আসি, একটু পশু পাখি দেখে আসি, বা একটু নেচারের এতে ঘুরে আসি, এই একটা নেশা লেগে গেছে এখন আমার। বললাম তো, এখন লাইফে মোটো একটা জায়গায় দাঁড়িয়েছে, ঠিকঠাক কাজ, প্রাপ্য সম্মান আর সাম্মানিক। আমার বিশাল কিছু দরকার নেই। ঈশ্বরের ইচ্ছে আমার বাবার বাড়িটা সারিয়ে আমি ফিরে এসেছি, মাথা গোজার জায়গা ঠিকঠাক, কেউ বার করে দেওয়ার নেই। এরপর যেটা হচ্ছে সপরিবারে সুস্থ থাকা, ফিট থাকা, তারপর যে আয় টাকা হবে ভবিষ্যতের জন্য যতটা পারবো সঞ্চয় করব, এমন আয় হোক যাতে বাকিটা দিয়ে আমি ঘোরাঘুরি করে আসতে পারি। এইটুকুই চাওয়া, ওই যে এইটুকুই ব্যাস। এবং বৌদি বলছে যে বিলাসিতাটা নেই, সেই কারণেই বোধহয় মানে ঠিক আছে, ভালো আছি, যা হচ্ছে ভালো। হ্যাঁ, দেখ ভালো তো থাকতেই হবে। সেই কেন একটা জিনিস আমি খুব করে বুঝে গেছি অনেক বছর এতে, আমার হাতে কিছু নেই, যার হাতে আছে সে যা রেশন করে দিয়েছে সেটাই আমার প্রাপ্য, সেটাই আমার যোগ্যতা। এবার এটা নিয়ে কমপ্লেন আমি কাকে করবো? তোকে কমপ্লেন করবো? তুই তো কিছু করতে পারবি। এবার যাদের হয় তারা সেটা নিয়ে ডিস্টাইন, তারা সেটা পেরেছে, তাদের সেই হয়তো আমার সেই পরিশ্রমটা নেই বা সেই প্রতিভা নেই। যারা পেরেছে তাদের সেই পরিশ্রম প্রতিভা রয়েছে, তারা সেটা পেরেছে, তারা অ্যাচিভ করেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সবাই যদি পৌঁছবে তাহলে ওই জায়গাটা আলাদা কেন? একদমই তাই। কিন্তু তাই বলে কি বাকিরা থাকবে না? বাকিরাও যেন রেগুলার কাজটা পায়, করে যায় নিজের মেরিট অনুযায়ী। কারণ কেউ যেন বসে না থাকে, কারণ বসে থাকাটা সবারই পক্ষেই খুবই মানে যেখানে আমার ভালোবাসার জায়গা নিজে চুজ করেছি। কিন্তু বর্ণিংদা মানে ভাবায় কি, মানে যেহেতু তুমি নিজেও বললে যে এখন যেহেতু বয়সটা বাড়ছে আস্তে আস্তে, আরো চিন্তাটা বাড়ছে, আগে যেটা হতো যে ঠিক আছে কিছু একটা করে নেব, কিছু একটা করে নেবো, সেটা মনে হতো। হ্যাঁ, কেন যখন আমরা শুরু করেছিলাম বা তারপরে, তখন তো আমরা কেউ বুঝিনি যে এইরকম একটা পরিস্থিতি আসতে পারে, এইরকম একটা পরিস্থিতি। কেন ভবিষ্যৎ আমরা কেউই দেখতে পাই না। ধর আজকে আমি তোর সাথে কথা বলছি কনসার্ন যে পরের বার যখন বেকার হবো তখন কি করবো, বা এখন চললে হয়তো অন্য কিছু আসতেও পারে, সেটাও তো আমি জানি না। হয়তো সাংঘাতিক ভালো কিছু একটা এলো, সেটা আমি জানি না, হয়তো সেই সময় আসার কথা, কিন্তু সেটাই যেন ভরসা করেও বসে থাকতে পারবো না। আবার
একদম হাল ছেড়ে দিও না, না চালিয়ে যেতে হবে, যেরকম আসছে বল সেরকম ব্যাটা ঠেকিয়ে যাও, আউট না হলেই হলো। তুমি আর তুমি বা তোমরা কয়েকজন মানে ধারাবাহিকের স্বর্ণযুগে মানে অংশ একদম, তাই না? সেই সময় থেকে এই সময়টাও দেখলে, এই সময়টা দেখলে, এবং আমাদের ব্যাচটা পুরো ট্রানজিশনটাই নিয়েছি আমরা, পুরোটা। যখন দূরদর্শন ছাড়া কোনো চ্যানেল নেই, সেখান থেকে করে তারপর এই চ্যানেল কি বলে আমাদের এতগুলো চ্যানেল এলো, আসার পর চ্যানেল চলেও গেল, এখন আবার সংকীর্ণ হচ্ছে জায়গাটা, কেন হচ্ছে কি হচ্ছে ন্যাচারালি নানা খবর তো শুনি, সেগুলো আর এখানে নাই বা বললাম। কিন্তু আমি বলছি যে তোমাদের জেনারেশনটাও বোধহয় মানে তোমাদের সময় যারা ছিলেন ভালো মানে অভিনয়টা ভালো মতো শিখতে পেরেছিল, এবং তখন আমাদের অভাবটা খুব থাকে, সময়ের অভাব, এখন সময়ের অভাব, এখন সব চটজলদি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমাদের সময় কি হতো, মানে চান্স পেয়েছি মানে আমাকে প্রুভ করতে হবে, না তাড়িয়ে দেবে, আমাকে টিকে থাকতে হবে যে যার ক্ষমতা অনুযায়ী। কেউ 70 ভাগ অভিনেতা হয়েছে, কেউ 20 ভাগ হয়েছে, কিন্তু যে যেটুকু হয়েছে সলিড হয়েছে আর কি। কেন তখন তো না উঠলে একটা মাধ্যম দিত, ভালোবাসতো যেরকম, ভালো করলে যেরকম জড়িয়ে ধরে গালে চুমু খেত, খারাপ করলে গালাগালি, হ্যাঁ হ্যাঁ সে আমার গুরু একদম, সে হাতে করে যেটুকু পারি তার জন্যই করে খাচ্ছি আর কি। কারণ সে সেই সময়টা দিয়েছেন আমাকে, সময়টা দিয়েছে, আর তখন দেওয়া সম্ভব ছিল, এখন তো সম্ভব না। এখন তো আমি আজ ম্যাক্সিমাম যে কালকে কি শুনে হবে জানতে পারি না, তখন তো একটা গল্প জানা থাকতো, এ থাকতো, যেরকম হতো আর কি, তৈরি থাকতাম। হ্যাঁ যেরকম আমি দেখলাম রিসেন্ট ফেসবুকে একজন লিখেছে, টোটাতে একটা উদ্ধৃতি দিয়েছে যে টেলিভিশনে, খুব ভালো লাগলো, টোটাল নিজেও গেছে, কারণ একটা তাতে রূপম একটা জিনিস লিখেছে, সত্যি তো শর্টের 5 মিনিট আগে হাতে স্ক্রিপ্ট দিয়ে চলো চলো বলে দাদা, সেখানে গিয়ে পারফর্ম করতে, সেখানে তো বিরাট চাপ থাকে, আমি ডায়লগ মুখস্থ করবো না ক্যারেক্টারটা তৈরি করবো, হয় মুখস্থ বেরিয়ে যাবে, নাহলে ওইখানে টেলিভিশন অ্যাক্টরদের এখন ভীষণ চাপ, বরং তারা অনেক বেশি সহজে কাজটা তুলে দিতে পারেন, করতে পারেন, এটা কিন্তু মানতেই হবে। কিন্তু একটা কথা বলে, এই যে কথাটা তুললে ভালো হলো, টেলিভিশন নিয়ে ওই ইন্ডাস্ট্রিকে টেলিভিশন বাঁচিয়ে রেখেছে, এটা মানতে হবে, কোভিড এর পর বাঁচিয়ে রেখেছে, কিন্তু কোভিড এর আগে কত মানুষ খায়, আমার তো নিজের পেট চলে টেলিভিশনে, একদম শুধু পেট কি, আমার জঙ্গল ঘুরতে যাওয়া চলে, আমার এই বাড়ি যেটুকু হয়েছে, আমার বাবার বাড়িটা যে এরকম হয়েছে, সেটা টেলিভিশনে। কিন্তু তাও ওই যে একটা একটু নাকুচু ভাব অনেকের আছে, সেইটা নাকি তাও হয়তো তারাও করছেন এক সময়, কিন্তু এটাও কিন্তু আমরা দেখেছি যে তাদেরকেও টেলিভিশনেই কাজ করতে হচ্ছে আলটিমেটলি, বা বহু মানুষ যারা করছেন, যারা একটু ছোট করতেন, এইটা খুব দ্বিচারিতা মনে হয়। দেখো অফকোর্স মানে আমার পয়েন্টে তো দ্বিচারিতা, কেন প্রথম কথা আমি কোন মাধ্যমে কাজ করবো সেটা যদি নাক ছিটকাই, সেখান থেকে যে পয়সাটা আসবে সেই খাবারটা আমার গলা দিয়ে বেরোবে, নামবে না, এটা হচ্ছে বেসিক জায়গা। আর দ্বিতীয় কথা, এখানে একটা খুব সত্যি কথা বলবো, মানে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে, কাউকে অশ্রদ্ধা না করে, যে বা যারা টেলিভিশনকে নাক ছিটকাচ্ছেন, আলটিমেটলি টেলিভিশনেই কিন্তু লোকে ম্যাক্সিমাম সিনেমাটা দেখছে। আজকে আগেও বলেছি, এখনো বলছি, যে মানে আই এম প্রিভিলেজড যে অমিতাভ বচ্চনের একটা ছবির একটা টাইল, তার পাশে আমার রামকৃষ্ণার টাইলে আমার মুখ দেখা যাচ্ছে, পাশে অমিতাভ বচ্চন, আমার উত্তরণ হয়েছে, আমি অমিতাভ বচ্চনের পাশে পৌঁছেছি, অমিতাভ বচ্চন কি নেমে এসছেন? না, কারণ এটা সমান প্ল্যাটফর্ম হয়েছে, টেলিভিশনকে ছোট করে দেখার কোনো মানে নেই। হ্যাঁ অফকোর্স সিনেমা ম্যাজিক ডেফিনেটলি থাকবে, সবারই ইচ্ছে দেয়, কিন্তু এই যে বললাম সিনেমা করার ইচ্ছে চলে গেছে, তার একটা কারণ তো টেলিভিশনও স্ক্রিন, সিনেমাও স্ক্রিন, এখন তো লোকের বাড়িতে 65 ইঞ্চি টিভি, কিন্তু এটাকেও কিন্তু ক্লাস ভাগ করা হয়, দেখবে এই ছবিকে তো ক্লাস, মানে ছবির ক্ষেত্রেও আছে, শুধু সিরিয়াল, এই ক্লাস ভাগ করতে গিয়ে না আমরা স্কুলটাকে তুলে দিলাম, বুঝলি তো, একদম কিসের ক্লাস রে। আজকে টেলিভিশনের নাসরুদ্দিন শাহ কাজ করেননি, অমিতাভ বচ্চন টেলিভিশন করেননি, শাহরুখ খান, সলমান খান, তাহলে আমি ক্লাসটা কাকে দিই? এরা যদি ক্লাস নয় তাহলে কে ক্লাস? হ্যাঁ আজকে আমাদের স্যামুয়েল এল জ্যাকসন করছেন না টেলিভিশন, একদম, তাহলে টেলিভিশন দেখেই তো বড় হয়েছি। টেলিভিশনকে ছোট করার মানে যারা করেন ভীষণ আনফরচুনেট, মানে প্রত্যেকে তো প্রত্যেকের মতবাদ নিয়ে চলে, আমি চাপিয়ে দেবো না, কিন্তু আমার খুব কষ্ট হয়, কারণ টেলিভিশন
বম্বেতে কি হয়, সাউথে কি হয় আমি জানি না। আমার যতটুকু জ্ঞান মানে এই ইন্ডাস্ট্রিতে চলার পথে যবে থেকে, মানে ইন্ডাস্ট্রিতে চলার জ্ঞান যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ অব্দি আমি দেখে যাচ্ছি টেলিভিশনে কিন্তু পরিত্রাতা, মানুষ কিন্তু খেয়ে বাঁচে টেলিভিশনেই। সে জুনিয়র টেকনিশিয়ান হোক, সিনিয়র টেকনিশিয়ান হোক, ডিরেক্টর হোক, আর্টিস্ট হোক, প্রডিউসার্স হোক, ঠিক। আজকে সিনেমা হিট হোক প্রত্যেকে চাই যাতে প্রডিউসাররা ফ্রেশ এয়ার ব্রিথ করতে পারেন, কিন্তু স্টুডিওগুলো বেঁচে রয়েছে টেলিভিশনের জন্য, স্টুডিওগুলো টেলিভিশনের জন্য। আজকে প্রডিউসাররা, ওই খারাপ লাগে কোথায় যে দুমদাম করে সিরিয়ালগুলো শেষ হয়ে যায়, প্রডিউসাররা লস খাচ্ছেন, এটা কিন্তু আমাদের পক্ষে অ্যালার্মিং। কাজ কমছে, আর্টিস্টদের সংখ্যা বাড়ছে, টেকনিশিয়ানদের সংখ্যা, তাই না? হ্যাঁ, তাই দেখি যে বাড়ছে, কিন্তু কাজের সংখ্যা তো কমছে। কাজে এইটাই অ্যালার্মিং। দেখ, আমিও একদিন নিউ কামার ছিলাম, আমিও ভিড় বাড়িয়েছিলাম ইন্ডাস্ট্রিতে এসে, টিকে গেছি। আমার সাথে হয়তো প্রচুর এসেছিল যারা টিকতে পারেনি, চলে গেছে, তারা সেই সাহসটা দেখায়নি বা অন্য এতে করে চলে গেছে। টিকে গেছি। এখন টিকে যেতে হলে কাজ চাই, তখন কাজ কম থেকে কাজ বাড়তে আরম্ভ করেছিল টেলিভিশনে। ওই সময় কাজ দরকার তো, তাহলে যে কাজ জানে সে নিশ্চয়ই পাবে। কারণ এখন হচ্ছে অ্যাকোমোডেশনের সমস্যা হয়ে যাচ্ছে। জানে সে নিশ্চয়ই পাবে, এটাও সবসময় আবার নয়, সবসময় তো নয়, কিন্তু যখন নাম্বার অফ ওয়ার্ক বেড়ে যাবে, ধর আমি শুনছিলাম 59টা সিরিয়াল হতো, এখন 29টা হচ্ছে, এইখানেই যখন তোর 100টা সিরিয়াল হবে তখন তো তাকেও নিতে বাধ্য হবে প্রয়োজনে। ধর আমি তর্কের খাতিরে মেনে নিলাম তোর আমার মুখ দেখা দেখি বন্ধ, আমি তোর কাজ করবো না, তুই অনিন্দ্যদাকে নিবি না, খুব ঝগড়া। কিন্তু এমন একটা কাজ পেলি, তুই দেখলি অমুককেও পেলি না, তাকেও পেলি না, তোকে কাজটা করতে হবে না। অনিন্দ্যদাকে আমাদের বলো, আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু না, কেউ কারোর শত্রু না, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, তারপরে বন্ধুত্ব হয়, সেটা তুই জানিস, তুই জানিস, কিন্তু কেউ সত্যি কেউ কারোর শত্রু নয়। লাভ নেই, কেন কখন তোমার কাকে কোথায় প্রয়োজন পড়বে তুমি জানো না। তুই আজকে একটা প্রজেক্ট পেলি, ধর 90খানা সিরিয়াল হচ্ছে, সবাই তাতে কাস্টিং হয়ে গেছে, তুই একটা প্রজেক্ট পেলি, ভালো প্রজেক্ট, তোর হাউস, তুই কাজ করতে যাবি, তো আমি ছাড়া তোর গতি নেই, তুই কি করবি? প্রজেক্টকে বলবে না, অনিন্দ্যদাকে পাঠ করার থেকে প্রজেক্ট দিয়ে বলবি না, তখন আবার দেখবি সম্পর্ক ঠিক হয়ে গেছে কাজ করতে করতে। সুতরাং যত কাজ বাড়বে তত তোমার লোকের কাজ বাড়বে, ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রির সাথে আরো ইন্ডাস্ট্রি গুলো গ্রো করবে। একদমই তাই। অনেক গভীরে কথা হলো, হ্যাঁ অনেক আড্ডা মারলাম। হ্যাঁ, আজকে একটু গভীর দিয়ে শুরু হলো, দরকার ছিল ডেফিনেটলি। মানে আমি আরো আবার বলি যে আই এম সো সরি, আমার ওই উক্তিটা দিয়ে যদি কারোর এটা মনে হয়ে থাকে যে আমি ওই যে দুটো কথা খুব হাইলাইট হচ্ছে এখন, তার জন্য আমি খুব সরি, কারণ এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা যাই হোক, বিষয়টা ঠিকই, কিন্তু এটা এত কষ্ট নয়, মানে এইটা সবারই ক্লিয়ার এই মুহূর্ত পর্যন্ত তো নয়। আর আপনারা যেন আশীর্বাদ করবেন, এটা যেন সাপে বর হয়, যেন জীবনে শুধু আমার না, কারুর যেন এই কষ্টটা না হয়। না, এই কষ্টটা আছে কি না সেটা নিজের উপরও নির্ভর করে, এটার অন্যতম সেটা তো ঘটনা। হ্যাঁ, নিজের উপর নির্ভর, প্লাস অনেকের কিছু করার থাকে না, মানে লাক ইজ সাচ আ ফ্যাক্টর, ক্যালকুলেশন ইন লাইফ ইজ সাচ আ ফ্যাক্টর, ইউ ডোন্ট নো কোথায় তোকে নিয়ে যাবে, কখন কিভাবে ফেলবে। কিন্তু সেখানেই আবার স্যালিউট করিস আমার সেই বন্ধুটিকে, যে সাহস করে, যে না লজ্জা পেয়ে না করে চলো ভাই, আমি দুনিয়াতে লড়ে দেখবো, দরকার হলে আমি এই কাজটা করে দেখ। কোনো কাজে তো তোর নেই, লজ্জা নেই, ছোট কাজ কোনো নয়, এটা বরং উল্টো সম্মান বাড়া। ভাইরাল হওয়ার একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। ভাইরাল হওয়ার প্রথম ভালো দিক হচ্ছে নানা মানুষ জানতে পারছে যে ঠিক আছে এরম হচ্ছে, হোয়াট নেক্সট, একটা পয়েন্টের পরে কিন্তু কোনো কিছুই ভাইরাল থাকে না, সেটা তোরা খুব ভালো জানিস। কিছুদিন এই যে আমার সম্পর্কে এই কথাটা এসছে, এটাও তুই জানিস যে সামনের মাসে এই সময় এটা কিছু না, কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু ইউ যে তুই বললি যে ক্ল্যারিফাই। আমি ভাবছিলাম যে ঠিক আছে কি করো, তুই বললি যে ক্ল্যারিফাই করা। হ্যাঁ, আমার মতে ক্ল্যারিফাই করাটা খুব দরকার এটা, কিন্তু অভিজ্ঞতা বাড়ছে। কিন্তু কোনো কাজই ছোট নয়, এবং যেটা জেনে গেলেন প্রথমে, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমরা জেনে গেছেন, ভালো আছেন অনিন্দ্যদা,
ভালো থাকুক, এবং নতুন কাজ শুরু হচ্ছে, এক্সাইটেড, মন ভালো, তাই তো? হ্যাঁ, কাজের খবর এলেই আমাদের মন ভালো হয়ে যায়। সেটা আমার থেকে আমার পার্টনার ইন ক্রাইম আরো বেটার বলতে পারবে। কাজের খবর এলেই মন ভালো হয়ে যায়, কাজ শুরু হলে আরো মন ভালো হয়ে যায়। এবার দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড, শুরু হোক, তারপর ডিটেলটা হ্যাঁ একদম যায়। শেষ করবো অনিন্দ্যদা, থ্যাংক ইউ সো মাচ। এবং শেষে নতুন বছরে নতুন সুখবর নিয়ে অনিন্দ্যদা আসছে, তো শেষে দর্শকদের কি বলবে? 2024 আমার চেনা শোনা প্রচুর মানুষের জন্য খুব খারাপ গেছে, আমারও খারাপ গেছে ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ অতটা নয় যতটা প্রজেক্টেড হয়েছে। 2025 যেন সমস্ত খারাপগুলোকে মুছে দিতে পারে পৃথিবী থেকে, সকলের ভালো হোক, সকলের সব দিক দিয়ে ভালো হোক, সবাই যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখতে পারে, ব্যাস এটুকুই চাওয়া, আর সুস্থ থাকে সবাই যেন।